Good afternoon, children. Welcome back Bengali class. আজকে আমরা আমাদের হাফ ইয়ারলি পরীক্ষার কীভাবে প্রশ্ন আসবে বা কীভাবে তোমরা নিজেদের প্রিপেয়ার করবে সেই সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি যে তোমরা ফার্স্ট ডিউটিতে কিন্তু অনলাইন পরীক্ষা দেওয়া প্র্যাকটিস করে ফেলেছ, সুতরাং এবার আর নতুন করে সেভাবে ভয় লাগারও কিছু নেই এবং তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে পোর্টালে কী করে পরীক্ষা দিতে হয়। এরপর তোমাদের এবার পোর্টালে এমসিকিউ দেওয়ার পরে কিন্তু কিছুটা লেখা অর্থাৎ পেন পেপার টেস্ট দিতে হবে, কারণ তোমরা বাংলা লেখাতে খুব একটা অভ্যস্ত নও আর কি। সুতরাং তোমরা পেন পেপার টেস্ট দিতে পেন পেপারে লিখে তারপর ছবি তুলে পাঠিয়ে দেবে। তোমরা অলরেডি জানো কীভাবে কী পাঠাতে হবে না হবে, সেটা পরের ব্যাপার। আজকে আমরা চলো তোমরা কীভাবে যে পার্ট বাই পার্ট প্রিপেয়ার হবে বা প্রিপারেশন নেবে সেই সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমেই চলে আসি যে তোমরা হাফ ইয়ারলি পরীক্ষায় তোমরা জানো যে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা এবার এভাবে হয়েছে যে প্রথম 35 মার্কস সেটা হচ্ছে এমসিকিউ। প্রথম 35 মার্কস হচ্ছে এমসিকিউ এবং তারপর তোমাদের সেকশন বি যেটা থাকছে তাতে তোমাদের থাকছে হচ্ছে 15 মার্কস। সেই 15 মার্কসে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এরপর থাকবে সেকশন সি। সেকশন সিতে তোমাদের থাকবে হচ্ছে 20 মার্কস। এই 20 মার্কসে তোমাদের থাকবে লং আনসার বা বড় প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলোতে তোমাদের থাকবে 5 নম্বর, অর্থাৎ প্রত্যেকটাতে তোমাদের 5 মার্কস করে প্রশ্ন থাকবে। এরপরে তোমাদের থাকছে রাইটিং স্কিল বা নির্মিতি বিভাগ। রাইটিং স্কিল বা নির্মিতি বিভাগে আমরা দেখছি তোমাদের দুটো থাকছে 5, 5, 10। তা আজকে আমরা কিন্তু প্রথমত তোমাদের এমসিকিউর জন্য তোমরা কীরকমভাবে প্রিপারেশন নেবে সেটা করব এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের রাইটিং স্কিল সম্পর্কে তোমাদের কীভাবে তোমরা উত্তর লিখবে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমেই বলছি তোমাদের যে 35 মার্কসের এমসিকিউ, এই এমসিকিউ তোমরা ফার্স্ট ডিউটিতে করেছো। 4টে করে অপশান থাকবে। হুইচ অপশান ইজ দ্য কারেক্ট অপশান, তোমাদের ইউ হ্যাভ টু টিক অন দ্যাট অপশান। সুতরাং সেই কারেক্ট অপশানের ওপরে তোমাদের টিক দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কী রকম প্রশ্ন থাকবে বা কী রকমভাবে আমরা এর জন্য প্রিপেয়ার হব। তাহলে চলো আমরা একটু দেখি নিই আমাদের এই 35 মার্কস যেটা এমসিকিউ সেটা কীভাবে বিভাজিত হয়েছে, অর্থাৎ সেটারও আবার কিছু কিছু ভাগ আছে। এই 35 মার্কসের মধ্যে তোমাদের 15 মার্কস থাকছে কবিতায় এবং 15 মার্কস থাকছে গল্পে। অর্থাৎ এই 30 মার্কস তোমাদের কিন্তু পদ্য এবং গদ্যতে থাকছে এবং তোমাদের দুটো করে পদ্য এবং দুটো করে গদ্য কিন্তু তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস। 7, 8 দুটো ক্লাসকেই বলছি, দুটো করে পদ্য এবং দুটো করে গদ্য তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস। তাহলে এই দুটো করে পদ্যর জন্য থাকছে 15 মার্কস, দুটো করে গদ্যর জন্য থাকছে 15 মার্কস, আর গ্রামারের জন্য থাকছে 5 মার্কস। এবার আমি চলে আসি যে এই পদ্য গদ্যগুলো এমসিকিউর জন্য আমরা কীরকমভাবে প্রিপারেশন নেব। যেহেতু তোমরা ফার্স্ট ডিউটিতে শুধু এমসিকিউ পরীক্ষা দিয়েছিলে এবং তোমাদের ফার্স্ট ডিউটিতে এমসিকিউ সম্পর্কে দেওয়ার ধারণা আছে, তাই এই সম্পর্কে আমি আর খুব বেশি আলোচনা করছি না। মোটামুটিভাবে পদ্য এবং গদ্যর ক্ষেত্রে দুটোর জন্যই বলছি ভীষণ ভালোভাবে
প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে এবং তার সঙ্গে লেখক অথবা কবির নাম কিন্তু খুব ভালোভাবে পড়বে, না হলে যাতে একটার সাথে একটা যাতে গুলিয়ে না যাওয়া হয়। এবং আমি তো সেই রকমই করি কোয়েশ্চেন, আর যার কোয়েশ্চেনই যেই করুক সেই রকমই কোয়েশ্চেন করা হবে যেটা তোমাদের একটার সাথে আরেকটা খুব কানেক্টেড থাকবে। যেমন ধরো তোমরা জানো যে যারা ক্লাস 7-এ আছো তাদের জন্য বলছি, ক্লাস 7-এ তোমাদের একটা গল্প আছে শ্রমের মূল্য, ঠিক আছে, আর আছে মন্বন্তর, এই দুটোই আছে। এবার মন্বন্তর গল্পটা তোমরা জানো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বা ধরো আমি এরকম একটা প্রশ্ন দিলাম যে মন্বন্তর গল্পের লেখক কে? 1 নম্বর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, 2 নম্বর বঙ্কিমচন্দ্র মুখোপাধ্যায়, 3 বঙ্কিমচন্দ্র দত্ত, 4 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সুতরাং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি এই পুরোটা না জানো তাহলে কিন্তু তোমাদের পক্ষে এমসিকিউতে অ্যাটেন্ড করা খুবই অসুবিধে হবে। এরপর আমরা চলে আসছি, আচ্ছা এবার ক্লাস 8 তোমাদের ধরো একটা তোমাদের ক্ষেত্রে ধরো আমরা ছাত্রদল, এই কবিতাটা আছে। এবার আমরা ছাত্রদল কবিতাটির ক্ষেত্রেও আমরা জানি আমরা ছাত্রদল কবিতাটা লেখা হচ্ছে নজরুল ইসলামের লেখা। এবার এরকমও ধরো আমরা ছাত্রদল কবিতাটির কবি হলে নজরুল ইসলাম না সত্যজিৎ রায় না সুকুমার রায়, এই ধরনের কবিতা কোশ্চেন তো আসবে এবং তার জন্য তোমাদের ভালোভাবে এটা পড়তে হবে। আচ্ছা এবার দেখো গল্পগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা গল্পই লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে। লাইন বাই লাইন না পড়লে পরে কে বলেছিল, কাকে বলেছিল, কোথায় বলেছিল এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এরপর আমি চলে আসছি গ্রামারের ক্ষেত্রে আমরা কি দেখছি যে গ্রামারের ক্ষেত্রে কিন্তু তোমাদের বিপরীত শব্দটা খুব কমন, 7, 8 দুটো ক্লাসেরই আছে। এছাড়াও যা রয়েছে গ্রামারে এরকম তোমরা যেরকম ফার্স্ট ইউনিটে দিয়েছিলে সেরকম ধরো ক্লাস 8 যারা তারা হয়তো পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ অথবা বচন, বহুপদের একপদীকরণ সব কিছুই থাকবে। এবং 7-এর ক্ষেত্রেও তাই, 7-এর ক্ষেত্রেও আমরা দেখেছি ব্যঞ্জন সন্ধিটা মাস্ট, নত্যবৃদ্ধি, শব্দবৃদ্ধি, বিপরীত শব্দ, বিশেষণের তারতম্য সব কিছুই থাকবে। অর্থাৎ গ্রামারের জন্য তোমাদের 5 মার্কস রয়েছে। সেই 5 মার্কস কিন্তু তোমরা গ্রামারের শুধুমাত্র অপশানগুলো পড়ার জন্য আসবে। খুব ভালোভাবে অপশানগুলো পড়বে, তবে কিন্তু তোমরা গ্রামারটা ঠিকঠাক মতো লিখতে পারবে। আজকে আমি তোমাদের যেটা মেইনলি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের রাইটিং স্কিল সম্পর্কে। রাইটিং স্কিলে আমরা কি দেখছি, তোমাদের রয়েছে প্রথমত রয়েছে বোধ পরীক্ষণ এবং তারপর রয়েছে পত্র লিখন, এছাড়াও রচনা, অনুচ্ছেদ রচনা এগুলোও রয়েছে। আচ্ছা বোধ পরীক্ষণ যেটা কম্প্রিহেনশন টেস্ট, এটা কিন্তু তোমরা সবাই মোটামুটি ছোটোবেলা থেকে করে এসছো, সুতরাং আমার আলাদা করে বোধ পরীক্ষণ ভালো। তাহলে আমরা কি দেখছি যে আমরা আজকে এবার যদি এই রাইটিং স্কিলটা নিয়ে পড়ি তাহলে আমরা দেখছি যে প্রথম কথা বোধ পরীক্ষণটা তোমরা জানো যে বোধ পরীক্ষণটা কীভাবে পড়তে হয়। যে প্যাসেজটা তোমাদের দেওয়া হবে সেই প্যাসেজটা অবশ্যই আনসিন প্যাসেজ, এবং এই আনসিন প্যাসেজটাকে বারবার রিডিং করবে, এবং রিডিং করলেই কিন্তু তোমরা এর ভেতরকার অন্তর্নিহিত অর্থটা বুঝতে পারবে, এবং অন্তর্নিহিত অর্থটা বুঝতে পারলেই তোমরা এটা সম্পর্কে অর্থাৎ যে তোমাদের যেটা এই এমসিকিউ যেটা অর্থাৎ বোধ পরীক্ষণের ক্ষেত্রে জেনারেলি 1 নম্বরের কে বলেছিল, কাকে বলেছিল, কোথায় বলেছিল, এই ধরনের প্রশ্নগুলোই আসে, এগুলো তোমরা লিখতে পারবে। এরপর আমি চলে আসছি পত্র লিখনের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে শুনে নাও, তোমাদের পত্র লিখনের ফরম্যাটের ওপর কিন্তু 3 মার্কস, মোট পত্র লিখনে 5 মার্কস অর্থাৎ 5 নম্বর থাকে। তার মধ্যে 3 নম্বর থাকবে হচ্ছে তোমাদের ফরম্যাটটা ঠিকঠাক হলো কি। যেহেতু ব্যক্তিগত পত্র লিখন, সেহেতু চিঠিটা যখন শুরু করবে শুরুতেই তোমাদের শ্রীচরণের সু, মানে বড়দের হলে শ্রীচরণের সু বা ছোটোদের হলে প্রিয় ভাই বা প্রিয় বন্ধু বা
কোনো শ্রদ্ধেয় ব্যক্তির ক্ষেত্রে হলে শ্রদ্ধেয় তার নাম লিখলে, অর্থাৎ সম্বোধন। এবং সম্বোধন করার আগে ওপরের ডান দিকে একটা বক্সের মতো করে সেখানে কিন্তু যাকে যে পত্রটা লিখছে মানে যে সেন্ডার, তার ঠিকানা এবং তারিখ এবং ঠিকানাটা কিন্তু মাস্ট, এটা লিখবে। লিখে এপাশে সম্বোধন করে পত্রটা শুরু করলে এবং তারপর ইতি বলে নিজের নাম লিখলে এবং এপাশে অর্থাৎ বাঁদিকে একটা বক্সে তুমি যাকে পত্রটা পাঠাচ্ছ মানে যে রিসিভার, তার নাম ঠিকানা পরিষ্কারভাবে লিখতে হবে। এরপর পত্রের যে বিষয়বস্তু সেটাকে খুব ছোটোভাবে সাবলীলভাবে লিখতে হবে। পত্রের বিষয়বস্তুটাকে মূল গুরুত্ব দিয়ে তুমি ফরম্যাটটা যদি ঠিকঠাক না লেখো তাহলে কিন্তু হবে না। পত্র লিখনের ক্ষেত্রে আমাদের যেটা ভীষণভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে পত্র লিখনের ফরম্যাটটা কিন্তু মাস্ট। ফরম্যাটটাকে সুন্দরভাবে করতে পারলে পত্র লিখনের অর্ধেকটা কাজ হয়ে যায়। এরপর আমরা দেখছি যে অনুচ্ছেদ লিখন বা রচনা লিখন। অনুচ্ছেদ বা রচনার ক্ষেত্রে অনুচ্ছেদ আমরা জানি একটা প্যারায় লেখা, এবং রচনা লিখনের ক্ষেত্রে কিন্তু পয়েন্টস নিয়ে বিভিন্ন ডিফারেন্ট প্যারায় লেখা। তা তোমাদের অনুচ্ছেদ লেখাই হোক বা রচনা লেখাই হোক, তোমাদের সেটি কিন্তু একটা মোটামুটি অক্ষর অর্থাৎ শব্দের লিমিট দেওয়া হবে, সেই অনুযায়ী তোমাদের লিখতে হবে। তাহলে আজকে আমরা কি পড়লাম যে আমাদের হাফ ইয়ারলি সিলেবাসে প্রথম কথা যে এমসিকিউটা আসবে, সেই এমসিকিউটা কতটা কিসের থেকে আসবে। 35 মার্কসের মধ্যে পদ্য থেকে 15 এবং গদ্য থেকে 15, গ্রামার থেকে 5, এই 35 মার্কসের এমসিকিউ আসবে। এই এমসিকিউর জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে না, এই এমসিকিউর জন্য খুব ভালোভাবে পদ্য এবং গদ্য ভালোভাবে রিডিং করতে হবে এবং কবির নাম বা লেখকের নাম, তাদের উৎস সব কিছু পড়তে হবে। সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। এরপর আমরা আজকে আরেকটা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে রাইটিং স্কিল নিয়ে। রাইটিং স্কিলে আমরা কি দেখছি, তোমাদের কম্প্রিহেনশন টেস্ট বা বোধ পরীক্ষণ থাকবে। কম্প্রিহেনশন টেস্ট বা বোধ পরীক্ষণের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে খুব ভালোভাবে রিডিং করে নিয়ে একবার ছাড়া 5 বার তোমরা যদি প্যাসেজটা পড়ো, সুতরাং তোমরা অনেকটাই বুঝে উঠতে পারবে। এবং পত্র রচনা, ব্যক্তিগত পত্র রচনা থাকে, ব্যক্তিগত পত্র রচনার ক্ষেত্রে হোক আর যাই হোক, মোটামুটিভাবে ফরম্যাটটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ফরম্যাটটা টোটালি ভালোভাবে মেনটেন করবে। এবং সর্বোপরি কথা যেটা তোমাদের যে প্যারাগ্রাফ রাইটিং যেটা থাকবে, সেক্ষেত্রে যদি অনুচ্ছেদ রচনা হিসেবে আসে তাহলে একটা প্যারায় লিখতে হবে। বারবার বলে দিচ্ছি, যদি বলে অনুচ্ছেদ লেখো সেক্ষেত্রে কিন্তু একটা প্যারায় লিখতে হবে, প্যারাগ্রাফ চেঞ্জ করা যাবে না। আর যদি বলে রচনা লেখো সেক্ষেত্রে তোমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে তোমরা সূত্র বা পয়েন্টস করেও লিখতে পারো। আই থিঙ্ক আমার মনে হয় পয়েন্ট করে লিখলেই বেশি ভালো হবে। এরপর আমরা চলে যাচ্ছি তোমাদের আজকে সেকশন বিতে, অর্থাৎ শর্ট আনসার। শর্ট আনসার আমরা জানি, এই তোমরা অলরেডি পেয়েছো যে শর্ট আনসার কিন্তু তোমাদের 5টা লিখতে হবে। সুতরাং এই যে 5টা শর্ট অ্যান্সার লিখতে হবে, এর জন্য কিন্তু প্রিপারেশনটা ভালো মতোই নিতে হবে, কারণ প্রত্যেকটা শর্ট অ্যান্সারের জন্য 3 নম্বর, 3 × 5 15 নম্বর। এই যে 3 নম্বরের যে শর্ট অ্যান্সারগুলো থাকবে তার থেকে গদ্য থেকে 2টো আসবে এবং পদ্য থেকে 2টো আসবে, গ্রামার থেকে 1টা আসবে। গদ্য 2টো, পদ্য 2টো এবং গ্রামার 1টা। প্রথমেই আমি একটু বলে নিই যে এরকম শর্ট কোয়েশ্চেনে যেমন গ্রামারে 1টা আসবে, আর সেকশন মানে পরের সেকশনটা অর্থাৎ সেকশন সিতেও কিন্তু যে লং কোয়েশ্চেন তাতেও কিন্তু গ্রামারের 1টা প্রশ্ন আসছে। তাহলে এই যে গ্রামারের প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলোর জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে। প্রথম কথা, এতদিন পর্যন্ত গ্রামারে জেনারেলি সংজ্ঞা খুব একটা তোমরা পড়তে না, কিন্তু এবার যেহেতু গ্রামার থেকে প্রশ্নের উত্তরও লেখানো আসতে পারে,
সুতরাং কোনো কিছুর যদি সংজ্ঞা থাকে, ধরো আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, ধরো রয়েছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে, এর দুটি উদাহরণ দাও, এইরকম আসতেই পারে। অথবা ধরো এরকমও আসতে পারে যে লিঙ্গ কাকে বলে, বচন কাকে বলে, বচন কয় প্রকার, লিঙ্গ কয় প্রকার, প্রত্যেকটি লিঙ্গর দুটি করে উদাহরণ দাও। তাহলে ক্লাস 7-এ যারা, তাদের জন্য ধরো এরকম প্রশ্ন আসতে পারে যে স্বরবর্ণ এই ব্যঞ্জনবর্ণ কাকে বলে, উদাহরণ দাও। ক্লাস 8-এ যারা, তাদের জন্য লিঙ্গ কাকে বলে, বচন কাকে বলে, উদাহরণ দাও, এরকম আসতে পারে। এরপর ধরো আসতে পারে বিপরীত শব্দ। ধরো 5 নম্বরে তোমাদের যে প্রশ্ন আসবে তাতে আমি 5টা বিপরীত শব্দ দিয়ে দিলাম, দিয়ে বললাম এর বিপরীত লিখো। সেরকমও কিন্তু আসতে পারে যে বিপরীত শব্দও আসতে পারে। অথবা ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য বলছি, ধরো এক কথায় প্রকাশ বা বহুপদের একপদীকরণ, আমি ওখানে 5টা দিয়ে দিলাম, হয়তো বললাম এই 5টা একপদীকরণ করে ফেলো। সেইভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। সুতরাং এটা নিয়ে খুব একটা ঘাবড়ানোর কিছু নেই। তবে 3 নম্বরের প্রশ্ন যেটা, সেখানে কিন্তু গ্রামারের ক্ষেত্রে সংজ্ঞাও আসতে পারে, 5 নম্বরের ক্ষেত্রে সংজ্ঞাও আসতে পারে, সংজ্ঞার সাথে উদাহরণ অর্থাৎ ডেফিনেশন প্লাস এক্সাম্পল সেভাবে আসতে পারে। অথবা গ্রামারের ডাইরেক্ট প্রশ্নও আসতে পারে, পদান্তর করো, কি বিপরীত শব্দ করো, কি এক কথায় প্রকাশ করো, কি সন্ধি বিচ্ছেদ করো, সন্ধি যুক্ত করো। যেই ক্লাসের যেই রকমভাবে থাকবে সেই ক্লাসের কিন্তু সেই রকমভাবে আসতে পারে। এরপর আমি যেটা বলছি যে এই যে ধরো তোমাদের যে 3 নম্বরের প্রশ্নগুলো, এই 3 নম্বরের প্রশ্নর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমি দেখছি যে এখানে কে বলেছিল, কাকে বলেছিল, এইরকম শর্ট কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে স্প্লিট করে দিয়ে। ধরো কোনো একটা লাইন, এটা কার লেখা, কোন গল্পের অন্তর্গত, এখানে বক্তাকে 1+1+1। হ্যাঁ, এই যে 3টে ভাগ করে দেওয়া, আবার এই ভাগ করে দেওয়াতেই কিন্তু নাম্বারটা উঠে যাচ্ছে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু বেশি থাকবে। এবং যেটা নাকি রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় হয়তো কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে যে ব্যাখ্যা করো বা তাৎপর্য বিশ্লেষণ করো, সেখানেও কিন্তু আমরা যদি থাকে যে কার লেখা কোন গল্পের অন্তর্গত প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো, তাহলে কার লেখা কোন গল্পের অন্তর্গত থাকবে 1, প্রসঙ্গ উল্লেখ করো 1, ব্যাখ্যা করো থাকলো 3। তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রসঙ্গ উল্লেখ করেই ব্যাখ্যাটা করতে হবে। অর্থাৎ তোমাদের কার লেখা কোন গল্পের অন্তর্গত লং কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি নাও চায়, তাহলেও কিন্তু এটা দিয়েই উত্তরটা লিখতে হবে। বিশেষ করে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা বা কোনো শব্দ বা কোনো লাইনের যদি তাৎপর্য বিশ্লেষণ করো বলে, অথবা যদি বলে লাইনটির ব্যাখ্যা করো, যদি এইরকম আসে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সবসময় কিন্তু প্রসঙ্গ উল্লেখ করেই এটা লিখতে হবে। এবং সর্বোপরি লেখক কিংবা কবি যারই হোক না কেন, যে যাই দিক না কেন, সেই লেখক কিংবা কবির নাম, গল্প কিংবা কবিতার নাম, যদি পারো গল্প কিংবা কবিতার উৎস নিয়ে কবিতাটি, অর্থাৎ আলোচ্য অংশটি অমুক গল্প বা অমুক কবিতা থেকে নেওয়া হয়েছে, অমুক কবির লেখা বা অমুক লেখকের লেখা, এটা কিন্তু মেনশন করাটা মাস্ট। তাহলে এইভাবেই কিন্তু রচনাধর্মী প্রশ্নও লিখতে হবে এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নও লিখতে হবে। আজকে আমি তোমাদের মোটামুটিভাবে কীভাবে তোমরা পরীক্ষার জন্য নিজেদের প্রিপেয়ার করবে তার সম্পর্কে একটা ধারণা দিলাম। এরপরে অর্থাৎ নেক্সট মানডেতে আমি তোমাদের কিছু প্রশ্ন কীরকমভাবে উত্তরগুলো লিখবে তার সম্পর্কে ধারণা দেব। এরপরও যদি কারো কোনো জিজ্ঞাসা কিছু থাকে, অতি অবশ্যই তোমরা আমাকে জুম ক্লাসে জিজ্ঞেস করবে। এনি কোয়েশ্চেন, এনি টাইপ অফ কোয়ারিজ আমাকে জুম ক্লাসে জিজ্ঞেস করে নেবে। কিভাবে লিখবে, কোন প্রশ্নের উত্তর কীরকম হবে, যদি মনে করো আমাকে একটু দেখিয়ে নেবে, কারণ প্রত্যেকটা প্রশ্নর আলাদা আলাদা করে উত্তর লেখানো সম্ভব নয়, বর্তমানে তো নয়, ভিডিও ক্লাসেও সম্ভব নয়।
তাহলে সারাদিন প্রশ্ন উত্তরই আমাকে লিখতে হয়, এভাবে তো ক্লাস করানো যায় না। সুতরাং আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন লিখিয়ে দিয়েছি, প্রত্যেকটা জুম ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার বারবার আলোচনা করে দিচ্ছি। এরপরও যদি কারোর কোনো বক্তব্য থাকে বা কারোর কোনো বিষয়ে কোনো অসুবিধা থাকে, অতি অবশ্যই আমার সাথে জুম ক্লাসে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, তাহলে খুব ভালো করে আজকের ভিডিওটা দেখবে এবং এতে কিন্তু টোটাল মার্কিং স্কিম সম্পর্কে আমি পুরোটাই আলোচনা করে দিলাম।